নমস্কার। আজকে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হরিপণ্ডিতের কাহিনী। শুরু করছি আজকের গল্প, হরিপণ্ডিতের কাহিনী। অজ পল্লীগ্রামের পাঠশালার পণ্ডিত। কাঁচা পাকা চুলগুলি খুব ছোট করিয়া ছাটা, তাহার মধ্যে সরু একটি টিকি, রৌদ্রদগ্ধ কালো কপালে ৩-৪টি রেখা, চোখ দুইটি উজ্জ্বল, দৃষ্টি তীব্র এবং তীক্ষ্ণ। হরিনাথ চাটুর্যের নাথ এবং চাটুর্যের লোপ পাইয়া হরিপণ্ডিত নামেই লোকটি এখানে পরিচিত। গ্রামের জমিদারি কাছারি কিস্তি বা খাজনা আদায়ের সময় আশ্বিন, পৌষ এবং চৈত্র এই ৩ মাসের কয়েকদিন ছাড়া প্রায় খালি পড়িয়া থাকে। এই জমিদারি কাছারির বারান্দাতে পাঠশালা বসে। কিস্তির সময় পাঠশালা বসে গ্রাম দেবতা বিল্লবাসিনীর প্রাঙ্গণে প্রকাণ্ড বটগাছটার ছায়ায়। শীতকাল, মাঘ মাসের সকালবেলা পূর্বদুয়ারি জমিদারি কাছারির বারান্দায় ইহারই মধ্যে রোদ আসিয়া পড়িয়াছে। ছেলেরা আসিয়া আপন আপন চাটাই পাতিয়া পড়িতে বসিয়া গেল। কাছারির উঠানে জমিদারের স্নানের পাকা বেদিটির উপর বসিয়া হরিপণ্ডিত তেল মাখিতেছিল। টিকির গ্রন্থি খুলিয়া 2 হাতের টিকিতে তেল মাখাইতে মাখাইতে পণ্ডিত গম্ভীরভাবে বলিল, বয়েজ। ইহার পর পণ্ডিত কোন প্রশ্ন করিবে সে ছেলেদের সুবিদিত। ছেলেরা সঙ্গে সঙ্গে 2 পাটি দাঁত মেলিয়া প্রায় সমস্বরেই বলিয়া উঠিল, মেজেছি মশাই, মেজেছি। অর্থাৎ দাঁত মাজিয়াছে। পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া অঙ্গুলি সংকেতে একটি ছেলেকে ডাকিল। তর্জনীটি একটু নাড়িল মাত্র। হরিপণ্ডিতের সংকেতগুলির এই একটি বিশেষত্ব, মুখে সে কথা কয় কম। কেহ অমনোযোগী হইলে পাশের ছেলের দিকে চাহিয়া হাতের মুঠাটি একবার চকিত গতিতে ঘুরাইয়া দেয় মাত্র। সঙ্গে সঙ্গে ছাত্রটি অমনোযোগী সহপাঠীর কান মলিয়া দেয়। এই কর্ণমর্দনের কঠোরতা কেমন হইবে তাহাও তাহার ইঙ্গিতের সঙ্গে সুস্পষ্ট। কঠোর হইলে হাতের মুঠা ঘোরে অত্যন্ত আস্তে এবং হাতের মুঠি বাঁধার মধ্যে ভঙ্গি থাকে সুদৃঢ়। পণ্ডিতের সাংকেতিক ভাষার সহিত ছেলেদের পরিচয় ঘনিষ্ঠ এবং স্পষ্ট। ছেলেটি উঠিয়া আসিতেই পণ্ডিতের হাতের আঙুল আর একবার নড়িল। ছেলেটি শঙ্কিত ভাবে একবার ঠোঁট দুটি নাড়িল মাত্র। দাঁতগুলি চকিতের মতো বিকশিত করিয়া মুখ বন্ধ করিল। কঠোর স্বরে পণ্ডিত বলিল, খোল খোল। ছেলেটি এবার পরিপূর্ণভাবে দন্ত বিকাশ করিয়া দিল। সত্যই ছেলেটি দাঁত মাজে নাই। পণ্ডিত ঘৃণা ভরে থুতু ফেলিয়া কঠিন শ্লেষের সহিত প্রশ্ন করিল, দাঁত মাজিস নাই? ছেলেটি নীরব। পণ্ডিত আবার প্রশ্ন করিল, দাঁত মাজলে ভাত স্বাদ লাগে না? অর্থাৎ ভাত মিষ্ট লাগে নাকি? পর মুহূর্তেই পণ্ডিতের কপালের রেখাগুলি সারি দিয়ে দাঁড়াইল। উজ্জ্বল চোখের তীব্র দৃষ্টি তীব্রতর হইয়া উঠিল। কঠিন স্বরে আদেশ হইল, যাও, আভি যাও। অর্থাৎ এখনই দন্ত ধাবন করিয়া আইসো। রাগিলে পণ্ডিত হিন্দি বাত ব্যবহার করে। পণ্ডিত শুধু পড়ায় না, যাহা পড়ায় তাই শেখায়। পাশের গ্রাম লোকপাড়া স্কুলের হেডমাস্টারের মতো বলে না, দন্ত ধাবন করা উচিত মানে দাঁত মাজা উচিত। আমরা পড়িয়ে খালাস। দাঁত মাজলে কি না মাজলে সে দেখবে ছেলের বাবা। কথাটা মনে পড়িলেই
পণ্ডিত ঘৃণার হাসি হাসে। কথাটা মনে পড়িলেই পণ্ডিত ঘৃণার হাসি হাসে। শিক্ষকের বৃত্তিকে যাহারা ব্যবসায় পরিণত করিয়াছে তাহাদের অপেক্ষা অধিক ঘৃণা সে কাহাকেও করে না। পণ্ডিত আবার একবার ছেলেদের দিকে চাহিল। একটা ছেলে গভীর মনোযোগের সহিত বইয়ের উপর ঝুঁকিয়া পড়িতেছে। পণ্ডিত দুই পাশের দুটি ছেলের দিকে চাহিয়া হাতে মুঠি বাঁধিয়া ঘুরাইয়া মুঠি দুটি উপরের দিকে তুলিয়া দিল। সঙ্গে সঙ্গে ছেলে দুইটি মনোযোগী ছাত্রের দুই কান ধরিয়া তাহার মুন্ডুটি সোজা করিয়া টানিয়া তুলিল। ছেলেটি মুখ পর্যন্ত ধয় নাই, চোখে পিচুটি, গালে লালার দাগ ম্যাড় ম্যাড় করিতেছে। পণ্ডিত হাসিল, নিষ্ঠুর হাসি। পণ্ডিতের শাসনে কৃত্রিমতা নাই। হাসিয়া বলিল, এ দাঁড়াও, কাম হিয়ার। ছেলেটি ভয় ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। পণ্ডিত তাহাকে আর প্রহার করিল না। শাস্তির প্রারম্ভে চুপ করিয়া থাকিলে পণ্ডিত তাহাকে রেহাই দেয় না, আর কাঁদিলে, কান্নার মধ্যে কৃত্রিমতা থাকিলে আরও বিপদ। একমাত্র অকৃত্রিম ভয়ের কান্নায় পণ্ডিত নিষ্কৃতি দেয়। সে ছেলেটিকে বলিল, যাও। তাহার পর অঙ্গুলি নির্দেশে পুকুর ঘাট দেখাইয়া দিল। ওদিকে ছেলের দল কলরব করিয়া উঠিল। ফটকে কাপড় দিয়ে দাঁত ঘষছে মশাই, থামের আড়ালে ওই দেখুন। পণ্ডিত উঠিল, কিন্তু ফটকের ভাগ্য ভালো। ওদিকে বিল্লবাসিনী তলায় শাসনদীপ্ত কণ্ঠে গোমস্তার চিৎকার শোনা গেল, তুমি মনে করো কি দেবত্বর জমি ভোগ করো না তুমি? দেবতার স্থানের এই অবস্থা? পণ্ডিতের মুখখান আরো কঠোর হইয়া উঠিল। ফটকের দাঁত মাজিবার আদেশ দিয়া সে ঘড়া ও গামছা লইয়া স্নান করিতে বাহির হইয়া গেল। গোমস্তা বকিতেছে মণিপালকে। মণিপাল দেবত্বর জমি ভোগ করে, তাহার জন্য তাহাকে দেব মন্দিরের উঠান পরিষ্কার করিতে হয়, পূজার ধূপ দ্বীপ যোগাইতে হয়। শীতকালে বটগাছের পাতা ঝরিয়া উঠানটার উপর পড়িয়াছে, তাই গোমস্তার শাসন। মনিকে তিরস্কার শেষ করিয়াই গোমস্তা তাহাকে লইয়া পড়িবে। পণ্ডিতকেই গ্রাম দেবতা বিল্লবাসিনীর পূজা করিতে হয়, কাজেই যাইতে যাইতে পণ্ডিত হাসিল। ভাগ্যং ফলতি সর্বত্র, বিদ্যা পৌরুষ মিথ্যা, নতুবা এ অসাধু ভণ্ড মূর্খ গোমস্তার অধীনস্থ কৃপার পাত্র হইয়া থাকিতে হয়। পণ্ডিত আবার হাসিল। ইহার জন্য তাহার কোনো দুঃখ নাই, মধ্যে মধ্যে কেবল হাসি আসে। হরিপণ্ডিতকে কাজ অনেক করিতে হয়, কাজগুলি এই পাঠশালার সঙ্গেই সংশ্লিষ্ট। জমিদারের গ্রাম দেবতা বিল্লবাসিনীর পূজা বিনা বেতনে করিতে হয়। জমিদার আসিলে পাচকের কাজ করিতে হয়, গ্রামের চাষিদের দলিল লিখিতে হয়। কাজ না থাকিলে পণ্ডিত মানসাঙ্ক তৈয়ারি করে, পাটিগণিতের অঙ্ক কষে, শুভঙ্করী আর্যা আরও সকল সুগম করিয়া তৈয়ারি করিতে চেষ্টা করে। উপলক্ষ পাইলেই সে কবিতাও রচনা করে। সম্রাট পঞ্চম জর্জের করোনেশনে সে কবিতা লিখিয়াছিল। রাজ অধিরাজ পঞ্চম জর্জ বসহে সিংহ আসনে, মস্ত বড় কবিতা। হরিপণ্ডিত সে আমলের ছাত্রবৃত্তি পাশ করা শিক্ষক। ছাত্রবৃত্তি পাশ করিয়া বৎসর দুয়েক ইংরেজি স্কুলেও পড়িয়াছিল। স্কুলে এক ইংরেজি ছাড়া সব বিষয় সে সেরা ছাত্র ছিল, বিশেষ করিয়া অঙ্ক। এখনো বড় বড় অঙ্ক পণ্ডিত মুখে মুখে করিয়া দিতে পারে।
অঙ্কের পরীক্ষার দিন সাহায্যের জন্য সহপাঠীদের সে কাতর মিনতি আজও পণ্ডিতের মনে আছে। কিন্তু হরিপণ্ডিত ছিল অত্যন্ত চতুর। সে ভুল অঙ্ক দেখাইয়া তাহাদের প্রতারণা করিত। তাহার সহপাঠী সেই জমিদারের ছেলেটা তাহার অঙ্ক টুকিয়া গোল্লা পাইয়াছিল। অবশ্য অন্যায় প্রাপ্ত সে পায় নাই। পণ্ডিত হাসিতে হাসিতেও একটা দীর্ঘশ্বাস ফেলিল। সেই জমিদারের ছেলে আজ রায় বাহাদুর। জেলার বড় বড় সম্মানের পদে সে অধিষ্ঠিত। পণ্ডিত, আজ ষষ্ঠীর পুজোটি করে দিও বাবা। ঘাটের মুখেই রাধা বল্লভের মা খুদি মোল্লানি তাহাকে নিবেদন করিল। মোল্লানির 12 মিশে ষষ্ঠীর ব্রত। পণ্ডিত বলিল, দেব দেব দেব, পাঠশালা সেরেই যাব। পণ্ডিত আবার হাসিল। মা ষষ্ঠীর দয়া অপার। মোল্লানি ছেলে ছেলে করিয়া যেমন তাহাকে 12 মাস বিরক্ত করিয়াছে, তেমনি মহামূল্য সন্তান রত্ন তিনি দিয়াছেন। এত বড় মূর্খ বোধ করি ভূভারতে নাই। গাঁজার নেশায় চোখ দুটি 24 ঘন্টাই লাল হইয়া আছে। সেদিন ঘণ্টাখানেক অখণ্ড মনোযোগে পরিশ্রম করিয়াও মহানির্বাণতন্ত্র বইটার নাম পড়িতে পারে নাই। তবু ইহাদের মন রাখিয়া চলিতে হয়। নানা স্থান হইতে তাড়িত হইয়া অবশেষে এইখানে আশ্রয় মিলিয়াছে। পূর্বে হরিপণ্ডিত পাঠশালা করিত একখানি শহর তুল্য গ্রামে। রোজগার ছিল যথেষ্ট, কিন্তু দেশে গুরু ট্রেনিং পাশ করা পণ্ডিতের প্রচলন হইতেই পণ্ডিত অপাঙ্ক্তেয় হইয়া সেখান হইতে চলিয়া আসিতে বাধ্য হয়। তারপর আরো 2 জায়গা হইতে এমনি ভাবে পদচ্যুত হইয়া এখানে আসিয়া আশ্রয় লইয়াছে। পাঠশালার পণ্ডিতের জন্য জমিদার আসিলে পাচকবৃত্তি করিতেও তাহাকে স্বীকার করিতে হইয়াছে। প্রস্তাবটি শুনিয়া হরিপণ্ডিত নীরবে মাথা হেঁট করিয়াই বসিয়াছিল। গোমস্তা হাসিয়া বলিয়াছিল, আপনিও ব্রাহ্মণ, জমিদারও ব্রাহ্মণ। ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি, না পারলে হবে কেন? হরিপণ্ডিত বলিয়াছিল, আজ্ঞে হাঁ, নিশ্চয়। হাতের আঙুলও আঙুল, পায়ের আঙুলও আঙুল, অতএব চর এবং লাথি সংসারে একই বস্তু। গোমস্তার মুখ গম্ভীর হইয়া উঠিয়াছিল। হরিপণ্ডিত পরক্ষণেই হাহা করিয়া হাসিয়া বলিয়াছিল, তাই হবে, তাই হবে, ও আমি রহস্য করছিলাম। পূজা হরিপণ্ডিত করে একেবারে দ্রুত আবর্তনশীল যন্ত্রের মতো। মন্ত্রগুলি তাহার মুখস্থ। লোকের কানে এসে শব্দগুলি প্রবেশ করে মাত্র, অর্থবোধ করিবার অবকাশ হয় না। তাহার হাত দুখানি কাজ করে কলের মতো। স্থানীয় জল হইতে পাদ্য পর্যন্ত তাহার কুশি, কোষা হইতে দেবতার মাথা পর্যন্ত ইঞ্জিনের সিলিন্ডারের মতো আসে আর যায়, যায় আর আসে। পূজা শেষের ঘণ্টাটি পর্যন্ত বাজে ইলেকট্রিক বেলের মতো। পূজা শেষ করিয়া হরিপণ্ডিত আসিয়া পাঠশালায় জাঁকিয়া বসে। ছেলেরা এই সময়টার একটা চমৎকার নাম দিয়েছে। কে দিয়েছে, কবে দিয়েছে, সেই ইতিহাস কেহ জানে না, কিন্তু নামটা চলিয়া আসিতেছে। হরিপণ্ডিত বিল্লবাসিনী তলা হইতে বাহির হইতেই একটা ছেলে বলিল, আসছে আসছে। সকলে সতর্ক হইয়া বই লইয়া বসিল। একটা ছোট্ট ছেলে সকলের মুখের দিকে চাহিয়া সকৌতুকে হাসিয়া বলিল, মরণকাল নয় বিশু দাদা? ছেলেরা এই সময়টার নাম দিয়েছে মরণকাল। হরিপণ্ডিত ভ্রুকুঞ্চিত করিয়া বলিয়া উঠিল, ফড়িং গেল কোথায়? আজ্ঞে মশাই, তার বাবা তাকে ডেকে নিয়ে গেল। বাবাই ছেলেটার মাথা খেলে।
হরিপণ্ডিত দাঁতে দাঁতে কসকস করিয়া উঠিল। ফড়িং ছেলেটি গরিব চাষির ছেলে, কিন্তু পড়াশোনায় পাঠশালা সেরা ছাত্র। এবার তাহাকে দিয়া পণ্ডিত বৃত্তি পরীক্ষা দেওয়াইবে। একটা ছেলে বলিয়া উঠিল, লোকপাড়ার পণ্ডিত এসেছে মশায়। হরিপণ্ডিত একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। পাশের গ্রামের নাম লোকপাড়া। সেখানে একটি ভালো ইউপি স্কুল আছে। স্কুলের জন্য স্বতন্ত্র ঘর, 3 জন শিক্ষক, বই, বোর্ড, ম্যাপ প্রভৃতি সরঞ্জামের অভাব নাই। প্রত্যেক বছরই এলপি এবং ইউপি পরীক্ষায় লোকপাড়া স্কুলের ছাত্র বৃত্তি পাইয়া থাকে। উহাদের কাজই এই, আশপাশের পাঠশালা হইতে ভালো ছাত্র ভাঙাইয়া লইয়া যায় এবং লইয়া যায় ঠিক বৃত্তি পরীক্ষা দিবার বৎসরেই। এই 5 বৎসরের মধ্যে হরিপণ্ডিতের 3টি ছাত্রকে তাহারা ভাঙাইয়া লইয়া গিয়াছে। তাহারা বৃত্তিও পাইয়াছে। এবারও আবার ফড়িংয়ের জন্য তাহারা আসিয়াছে। হরিপণ্ডিত সঙ্গে সঙ্গে ছুটিল ফড়িংয়ের বাড়ি। সে শিখাইয়া পড়াইয়া ছাত্রকে উপযুক্ত করিয়া তুলিবে, আর লোকপাড়া স্কুল তাহাকে লইয়া গিয়া নাম কি নেবে? লোকপাড়ার শিক্ষকেরা ব্যঙ্গ করিয়া তাহাকে বলে কাক পণ্ডিত। ওই লোকপাড়ার শিক্ষকেরাই তাহাকে বলে কাক পণ্ডিত। রং তাহার কালোই বটে, কিন্তু সেজন্য তাহারা তাহাকে কাক বলে না। কাকের পালিত কোকিল শিশুকে একদিন যেমন কোকিলের ডাক দিয়ে লইয়া যায়, তেমনি তাহার ছাত্রগুলিকে তাহারা লইয়া যায় বলিয়াই তাহার নাম দিয়াছে কাক পণ্ডিত। কিছুক্ষণ পরেই হরিপণ্ডিত ফড়িংকে লইয়া বিজয় গর্বে ফিরিয়া আসিল। কে সে জয় করিয়া আনিয়াছে। লোকপাড়ার শিক্ষক মাসে তাহাকে 1 টাকা করিয়া বৃত্তি দিতে চাহিয়াছিল, কিন্তু ফড়িং কাঁদিয়া বলিয়াছে, না, আমি এই পাঠশালাতেই পড়ব। ফড়িংয়ের বাপ অভাবগ্রস্ত ব্যক্তি হইলেও নির্লজ্জ লোভী নয়। সে লোকপাড়ার শিক্ষকের কাছে হাত জোড়ো করিয়া ক্ষমা চাহিয়াছে। হরিপণ্ডিত আসনে বসিয়া ছেলেদের পড়া লইতে শুরু করিল। ফটকে পারিপার্শ্বিক বানান করো। ফটকে উঠিয়া সভয়ে প্রশ্ন করিল, পারিপার্শ্বিক? হ্যাঁ, পারিপার্শ্বিক। ফটকে যাহাকে বলে গাধা ছেলে, তাই। সে হাঁ করিয়া আকাশের দিকে চাহিয়া পারিপার্শ্বিক খুঁজিতে আরম্ভ করিল। পণ্ডিত প্রশ্ন করিল ফড়িংকে, ফড়িং? ফড়িং টপ করিয়া বলিয়ে দিল। সঙ্গে সঙ্গে পণ্ডিত ফড়িংয়ের কান ধরিয়া পিঠে একটি চড় বসাইয়া দিল। ফড়িং হতভম্বের মতো প্রশ্ন করিল, আজ্ঞে? গম্ভীরভাবে পণ্ডিত বলিল, ফটকের পড়া হয় নাই কেন? তা আমি কি করব মশাই? দেখবে, তুমিই দেখবে। তুমি অতি উত্তম বালক, তুমিই দেখবে সকলে যাতে পড়ে, তুমি দেখবে। পণ্ডিত হাহা করিয়া হাসিয়া উঠিল। আজিকার জয়ের আনন্দ কিভাবে সে প্রকাশ করিবে খুঁজিয়া পাইতেছিল না। হাসি থামাইয়া পণ্ডিত সকলের দিকে চাহিয়া বলিল, যাও, আজ সব ছুটি। সকলের ছুটি হইলেও ফড়িংয়ের ছুটি হইল না। ফড়িংয়ের বিশেষ শিক্ষা আরম্ভ হইল। অঙ্ক, ধারাপাত, মার্শাঙ্ক, সাহিত্য। ফড়িং সাহিত্যের বই খুলিয়া পড়িতেছিল। অনেক দূরে সমুদ্র পারে স্কটল্যান্ড নামে একটি দেশ আছে। ডেভিড হেয়ার সেই দেশে জন্মগ্রহণ করিয়াছিলেন। পণ্ডিত বলিল, স্কটল্যান্ড হলো ইংল্যান্ড দ্বীপের একটি অংশ। এই ইংল্যান্ডের যিনি রাজা, তিনিই হলেন আমাদের সম্রাট। আগে হ্যাঁ, তার নাম পঞ্চম জর্জ। হ্যাঁ, রাজা হলেন সাক্ষাৎ দেবতা। আগে হ্যাঁ, রাজা সকল দেবতার অংশ। হ্যাঁ, তুমি ভালো করে লেখাপড়া করো,
এলপিতে বৃত্তি পাবে। তারপর ইউপি, মাইনর, ম্যাট্রিক, আইএ, বিএ, এমএতেও বৃত্তি পাবে। তখন এই রাজা খুশি হয়ে তোমাকে উচ্চ পদে চাকরি দেবেন। জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার এজলাসে তুমি বসে থাকবে, আমি যাব। তুমি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠবে, বলবে, আসুন আসুন পণ্ডিত মশাই আসুন। আমার বক্ষ স্ফীত হয়ে উঠবে আনন্দে, অহংকারে। রাজপুরুষ হয়ে তুমি দেশের সেবা করবে, দরিদ্রের রক্ষক হবে, গুণীর আদর করবে আর কর্তব্য করবে। পণ্ডিত ক্ষণেকের জন্য নীরব হইয়া স্থির দৃষ্টিতে ফড়িংয়ের দিকে চাহিল। ফড়িংও প্রদীপ্ত মুখে একাগ্র দৃষ্টিতে পণ্ডিতের দিকে চাহিয়াছিল। পণ্ডিত বলিল, কর্তব্য করবে অবিচলিত চিত্তে। পণ্ডিত বিরক্ত হইয়াই বলিল, আসুন মোড়ল, আসুন। গোপাল মণ্ডল গ্রামের শ্রেষ্ঠ বিত্তশালী ব্যক্তি। গোপাল এক মুখ হাসিয়া প্রবেশ করিল। আমার এই চাদরখানা পণ্ডিত রিপু করে দিতে হবে আজ। পণ্ডিত রিপু করে বড় ভালো। গ্রামের লোকের পশমি রেশমি কাপড় চাদরগুলি ছিঁড়িয়া গেলে দ্বীপ্রহরের অবসরে পণ্ডিতকে সেগুলি রিপু করিয়ে দিতেও হয়। পাঠশালার পণ্ডিত পদের জন্য এও একটা মাসুল। তবে এ কাজে পণ্ডিতের নিপুণতা বড় সূক্ষ্ম এবং এ কাজটি তাহার ভালো লাগে। পণ্ডিত রিপু করে বড় ভালো। মাস আষ্টিক পর পণ্ডিত সেদিন কলরব করিয়া গ্রামখানাকে মুখরিত করিয়া তুলিল। ফড়িং বৃত্তি পাইয়াছে। ফড়িংয়ের বাপ ও গ্রামের লোকে পণ্ডিতকে অভিনন্দিত করিতে আসিল, কিন্তু পণ্ডিতের তাহার প্রয়োজন ছিল না। নিজের আনন্দেই সে মগ্ন উন্মত্ত। তাহাতে মনে হইল জীবনের শ্রেষ্ঠ কাম্য সে পাইয়া গিয়াছে। সে বলিল, কালই আমি নিজে গিয়ে গুনটিয়ার মাইনর স্কুলে ফড়িংকে ভর্তি করে দিয়ে আসব। ওকে পড়া ছাড়ানো হবে না, কিন্তু আর লোকপাড়ার স্কুলেও নয়। ফড়িংয়ের বাপ বলিল, বেশ তো, আমি আর কি করলাম বাপ হয়ে? যা করলেন সে তো আপনি। পণ্ডিত শিক্ষকের কর্তব্য সম্বন্ধে একটি বক্তৃতা আরম্ভ করিল, কিন্তু সে বক্তৃতায় বাধা পড়িল। লোকপাড়া হইতে আগত হাবু মণ্ডল চোখ মুখ উচ্ছ্বসিত করিয়া বলিল, লোকপাড়ার হেড পণ্ডিত মারা গেল। মারা গেল? হ্যাঁ, আশ্চর্য মৃত্যু। ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ হার্ট ফেল না কি বলছে। পণ্ডিত উঠিল। পণ্ডিতের সঙ্গে সঙ্গে আরো জন কয়েক। ফড়িং পণ্ডিতের পাশে পাশে একরূপ ছুটিতে ছুটিতে চলিয়াছিল। লোকপাড়া গ্রামখানি এ অঞ্চলের মধ্যে ভদ্রলোকের গ্রাম। মধ্যবিত্ত এবং মধ্যশিক্ষিত অনেক লোকের বাস গ্রামখানিতে। হার্টফেল করিয়া পণ্ডিত মারা গিয়েছেন। হেড পণ্ডিত মহাশয় প্রাচীন লোক। সে আমলে ত্রৈবার্ষিক নর্মাল পাস। তাহার উপর এ আমলের গুরু ট্রেনিং পরীক্ষাও তিনি দিয়াছিলেন। এ গ্রামে তাহার ছাত্র অনেক। সকলে তাহার শবদেহ ফুলে ঢাকিয়া শোভাযাত্রা করিয়া সৎকার করিল। হরিপণ্ডিত অবশ্য বিস্মিত হইল না। সে এমন শোভাযাত্রা দুই এক স্থানে দেখিয়াছে, কিন্তু অন্তর তাহার আলোড়িত হইয়া উঠিল। কিছুক্ষণ পূর্বে ফড়িংয়ের বৃত্তি পাওয়ার সংবাদে তাহার মনে হইয়াছিল সে তাহার চরম কাম্য পাইয়াছে, কিন্তু এখন মনে হইল না না। সে চুপি চুপি ফড়িংকে বলিল, আমি যদি মরি ফড়িং, তবে এমনি করে নিয়ে যাবে তো? ফড়িংয়ের চোখে জল আসিল।
ক্রন্দন কম্পিত কণ্ঠে সে বলিল, আজ্ঞে। পণ্ডিত হাসিয়া বলিল, দূর পাগল ছেলে। তারপর গম্ভীর হইয়া বলিল, মরতেই মানুষের জন্ম ফড়িং, মরতেই মানুষের জন্ম। কান্না বা শোক মিছে কথা, আসল কথা হলো কর্তব্য। যত কঠোরই হোক, কর্তব্য করলেই হবে। এই যে হেড পণ্ডিত মারা গেলেন, তাকে যে ফুলে ঢেকে সম্মান করে নিয়ে গেল, কেন? কারণ তিনি কর্তব্য করে এসেছেন নিখুঁতভাবে সমস্ত জীবন। পণ্ডিতের সেদিন সমস্ত দিন ধরিয়া মরিতে ইচ্ছা হইল। ফড়িং বৃত্তি পাইয়াছে, আজ যদি সে মরিয়া এমনি পুষ্পাবৃত হইয়া শোভাযাত্রা করিয়া যাইতে পারে, তবে তাহার অপেক্ষা সৌভাগ্য আর কি আছে? কিন্তু ডাকিলে তো মৃত্যু আসে না, আসিলে পণ্ডিত তাহাকে ঈশপের গল্পের কাঠুরিয়ার মতো ফিরাইয়া দেয় না, ইহা নিশ্চয়। 4 বৎসর পর হরিপণ্ডিত তখন তাহার সে মৃত্যু কামনা একেবারে ভুলিয়া গিয়াছে। সেদিন আবার হরিপণ্ডিত আপনার জন্য দীর্ঘ জীবন কামনা করিল। ফড়িং মাইনর পরীক্ষায় বৃত্তি পাইয়াছে। পণ্ডিত আনন্দে অধীর হইয়া উঠিল। ফড়িং এর মাথায় হাত বুলাইয়া সে তাহাকে আশীর্বাদ করিল, ভালো করে পড়ো, আমার মুখ উজ্জ্বল করো, ম্যাট্রিকে বৃত্তি নিতে হবে, আইএ বিএ এমএতেও তোমাকে বৃত্তি নিতে হবে। জানো ফড়িং, দ্রোণ ছিল দরিদ্র ব্রাহ্মণ, দুধের বদলে ছেলেকে পিটুলি গোলা খাওয়াতো। শিষ্যের কল্যাণে সে হয়েছিল রাজগুরু। ফড়িং তাহার পদধূলি লইল। পণ্ডিতের আবেগ তখনও শেষ হয় নাই। সে বলিল, সেই পুরাতন কথা, তুমি জজ ম্যাজিস্ট্রেট হবে, শেষে হবে কমিশনার। তুমি এজলাসে বসে থাকবে, আমি যাব। ফড়িং অকস্মাৎ প্রশ্ন করিল, আচ্ছা স্যার, জজ ম্যাজিস্ট্রেট বড় না মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী না দেশবন্ধু বড়? সময়টা তখন অসহযোগ আন্দোলনের 1921-22 সাল। পণ্ডিত স্তম্ভিত হইয়া গেল। সে সেকেলে পণ্ডিত, তাহার উপর মাসিক 4 টাকা হিসাবে সরকারি সাহায্য সে পাইয়া থাকে। এই প্রশ্নের উত্তর সে সহসা দিতে পারিল না। কিছুক্ষণ পর বিষণ্ণ কণ্ঠেই বলিল, ওরা হলেন মহাপুরুষ, মহামানব ফড়িং, ওদের সঙ্গে কার তুলনা? সেদিন সন্ধ্যায় নিত্যকার মতো রান্না করিতে গিয়া পণ্ডিতের অকস্মাৎ জীবনের উপর ধিক্কার জন্মিয়া গেল। এই দুর্ভোগ আর সহ্য হয়? সে মৃত্যু কামনা করিল, কিন্তু মরণ সেদিনও আসিল না। একদিন মৃত্যু আসিল, সেদিন পণ্ডিত মৃত্যুকে ডাকে নাই। ডাকিবার মতো মনের অবস্থা সে তখন হারাইয়া ফেলিয়াছে। তাহার উপর দিয়া অনেক বিপর্যয় বহিয়া গিয়াছে। পূর্বের ঘটনা হইতে 6 বৎসর পর পণ্ডিত সেদিন প্রায় অকস্মাৎ মারা গেল। সে তখন আর পাঠশালার পণ্ডিত নয়। 1967 সালে কংগ্রেসি ডিস্ট্রিক্ট বোর্ডের আমলে তাহার চাকরি গিয়াছে। একদিন একটা ছেলে তাহার অনুপস্থিতিতে বন্দে মাতরম চিৎকার করিয়া পাঠশালায় দারুণ গোলযোগ বাঁধাইয়া তোলায় পণ্ডিত তাহাকে দারুণ প্রহার করিয়াছিল। কথাটা ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যানের কানে তুলিয়াছিল ফড়িং। ফড়িং বৃত্তি পাইয়া ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করিয়া তখন কংগ্রেস সেবক হইয়া উঠিয়াছে। ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান বৃদ্ধ এবং সেকেলে বলিয়া হরিপণ্ডিতকে চাকরি হইতে অপসৃত করিলেন। ফড়িংকেই পদটা দেওয়া হইয়াছিল, কিন্তু সে তাহা লয় নাই। বলিয়াছিল, উনি আমার গুরু। হরিপণ্ডিত দেবসেবা এবং জমিদারি কাছারির পাচক বৃত্তি লইয়াই কাল কাটাইতেছিল। হঠাৎ সামান্য 2-3 দিনের জ্বরেই মারা গেল।
গ্রামে ব্রাহ্মণের অভাব। বহু কষ্টে ওই লোকপাড়া হইতে 4 জন ব্রাহ্মণ আনিয়া একখানা গরুর গাড়িতে চাপাইয়া সব দেহ লইয়া যাইবার ব্যবস্থা হইল। গাড়িতে গরু জোড়া হইয়াছে, এমন সময় পিছন হইতে কে ডাকিল, দাঁড়াও দাঁড়াও। ডাকিতেছিল ফড়িং, তাহার হাতে একগাছি গাঁদা ফুলের মালা। মর্তলোকের সহিত সম্বন্ধ ছিন্ন করিয়া ঊর্ধ্ব লোকে প্রয়াণ মুহূর্তে পণ্ডিতের আত্মা ধরার ধুলার মমতায় আকুল হইয়া উঠিল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।